ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব কর্মমুখী রসায়ন চ্যাপ্টার 5। যেহেতু এইচএসসি 2025 শর্ট সিলেবাস, তো আগে আমরা একটু সিলেবাসটা দেখে নিই কী কী আছে। তো খাদ্য নিরাপত্তায় রসায়নের গুরুত্ব ব্যাখ্যা, এটা আছে। অনুমোদিত প্রিজারভেটিভস এর খাদ্য সংরক্ষণের কৌশল ব্যাখ্যা। আখ বা খেজুরের রস থেকে মল্ট ভিনেগার প্রস্তুত করা। ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণের রসায়নের ব্যাখ্যা। খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব মূল্যায়ন করা। তো এই ছিল শর্ট সিলেবাস। তো এখন আমরা টপিকসগুলো আলোচনা করি। তো প্রথমে আমরা আলোচনা করব খাদ্য নষ্ট হওয়ার কারণ। তো আমরা যে খাদ্যদ্রব্য গ্রহণ করি সেগুলো সাধারণত তিনটি কারণে নষ্ট হতে পারে। তো একটা হচ্ছে জীবাণু, অর্থাৎ ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস, এগুলো দ্বারা খাদ্যদ্রব্য নষ্ট হয়। তারপরে এনজাইম বা উচ্চশিকের প্রভাবে অক্সিজেন এর উপস্থিতিতে খাদ্যবস্তুর রাসায়নিক জারণ বা বিয়োজন হয়, যার ফলে খাদ্যদ্রব্য কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। দেন হচ্ছে ধাতবায়নের প্রভাব, যেমন আয়রন 2+, 3+, কোবাল্ট 3+, কপার 2+। এই ধাতবায়নগুলো কী করে, খাদ্যবস্তুর মধ্যে জারণ বা বিয়োজন ঘটায়, যার ফলে খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যায়। এখন এই যে উপযুক্ত তিনটা কারণ, এই তিনটা কারণ থেকে যদি আমরা খাদ্যদ্রব্যকে পচন থেকে রোধ করতে চাই, তো বর্তমানে অনুমোদিত রাসায়নিক ফুড প্রিজারভেটিভস সঠিকভাবে মিশিয়ে খাদ্যবস্তুকে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এখন আমরা দেখব ফুড প্রিজারভেটিভস কি। তো প্রথমে আমরা দেখি খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভস। তো যেসব রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে খাদ্যবস্তুর সাথে মিশিয়ে খাদ্যবস্তুকে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ অথবা খাদ্যবস্তুর এনজাইমের প্রভাবে যে পচন হয় সেটা রোধ করা, সেসব পদার্থকে বলে কি ফুড প্রিজারভেটিভস বা খাদ্য সংরক্ষক। এটা প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস, আর একটা হচ্ছে কৃত্রিম বা রাসায়নিক। এখন যেটা প্রাকৃতিক সেটা বা 3 টাইপস: খাদ্য লবণ দ্বারা সংরক্ষণ, সরিষার তেল দ্বারা সংরক্ষণ, চিনির দ্রবণ দ্বারা খাদ্যবস্তু সংরক্ষণ। আর যেটা কৃত্রিম সেটা হবে অ্যান্টিমাইক্রোবিয়ালস, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিকিলেটিং এজেন্ট। তো আমরা প্রথমে আলোচনা করব প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। তো সেটা হচ্ছে যে সরাসরি প্রকৃতি থেকে প্রাপ্ত রাসায়নিক বস্তু দ্বারা খাদ্যবস্তুকে পচন থেকে রোধ করা বা করে তাদের প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস বলে। এটা আবার 3 টাইপস। ফার্স্ট ওয়ান খাদ্য লবণ দ্বারা সংরক্ষণ। এখন খাদ্য লবণ দ্বারা যেভাবে খাদ্য সংরক্ষণ করে সেটাকে বলে কি কিউরিং। তো সেটা আমরা একটু দেখি কিউরিং আসলে কি। তো এখানে একটা খাদ্যবস্তু আছে, এখন খাদ্য লবণ আমরা সোডিয়াম ক্লোরাইড নিলাম। এখন এই সোডিয়াম ক্লোরাইডের 7 থেকে 8% অথবা 15 থেকে 20% দ্রবণ যদি খাদ্যবস্তুর সাথে মিশ্রিত করা হয়, তখন সোডিয়াম ক্লোরাইডের যে গাঢ় দ্রবণ সেটা খাদ্যবস্তুর মধ্যে যে পানি জমে থাকে সেটাকে সে শোষণ করে। শোষণ করার পরে কী হবে, কোনো ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, তখন খাদ্যবস্তু সেফ থাকে। তো এই ক্ষেত্রে আমরা মাছ, মাংস, কাঁচা ফল, সবজি এগুলো সংরক্ষণ করতে পারি। আর সামুদ্রিক যে মাছ সেটাও কিউরিং পদ্ধতিতে সংরক্ষণ করতে পারি। কিউরিং মানে হচ্ছে লবণ দ্বারা খাদ্যকে সংরক্ষণ করা। দেন হচ্ছে সরিষার তেল দ্বারা সংরক্ষণ। এখন সরিষার তেল যদি আর্দ্রতা মুক্ত হয় তখন সেই সরিষার তেল কী করে, খাদ্যবস্তুকে ব্যাকটেরিয়া ফাঙ্গাসের সংস্পর্শে আসতে বাধা দেয়, তখন ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জন্মাতে পারে না, তখন খাদ্যবস্তু সংরক্ষিত থাকে। দেন হচ্ছে চিনি দ্বারা খাদ্যবস্তুর সংরক্ষণ। এখন চিনি দ্বারা যখন খাদ্যবস্তু সংরক্ষণ করে এটা ডিপেন্ড করে চিনির গণমাত্রার উপর, অর্থাৎ যে কার্বোহাইড্রেট বা শর্করাজাত খাবার, ওই খাবারগুলো যদি চিনির দ্রবণে মিশ্রিত করা হয়, যেখানে 65 থেকে 70% চিনির দ্রবণ থাকে, তখন এই চিনির দ্রবণ খাদ্যবস্তুর যে ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়ার দেহে যে কোষের জলীয় অংশ থাকে সেটাকে অসমোসিস প্রক্রিয়া শোষণ করে, তখন ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, দেন খাদ্যবস্তু সংরক্ষিত হয়। এখন আমরা একটু দেখি অন্যান্য যে শোষণ পদ্ধতি আছে। এর ভিতর প্রথমে হচ্ছে শুষ্ককরণ পদ্ধতি। তো শুষ্ককরণ পদ্ধতি বলতে প্রখর রোদ বা তাপ প্রয়োগে পচনশীল অবস্থা থেকে খাদ্যবস্তুকে সংরক্ষণ করা। তো এখানে খাদ্যবস্তুর মধ্যে যদি বেশি পরিমাণ পানি জন্মায় তখন ব্যাকটেরিয়া বেশি জন্মায় এবং খাদ্যবস্তুকে পচন করবে। তো এনজাইমের ক্রিয়া সংগঠনের জন্য খাদ্যবস্তুতে থাকা একটা উপাদান হচ্ছে পানির সক্রিয়তা। সেই জিনিসটা শুষ্ককরণে খুবই গুরুত্বপূর্ণ। তো সেটা আমরা একটু পড়ি যে পানির সক্রিয়তা কী। নির্দিষ্ট তাপমাত্রায় খাদ্যবস্তুতে থাকা পানি বা জলীয় বাষ্পের পরিমাণ এবং খাদ্যবস্তুর চারপাশে পরিবেশে থাকা জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতকে বলা হয় কি, ওয়াটার অ্যাক্টিভিটি, অর্থাৎ পানির সক্রিয়তা। এটাকে AW দ্বারা প্রকাশ করা হয়। AW মান সাধারণত 0 থেকে 1.0 এর মধ্যে রাখা হয়। এখন কোনো কারণে যদি AW মান অর্থাৎ পানি সক্রিয়তা মান 0 হয় তখন পানি বাষ্পবিহীন, সম্পূর্ণ শুষ্ক এবং সেখানে ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক জন্মাতে পারে না, দেন খাদ্য বস্তু সঠিক থাকে, অর্থাৎ নষ্ট হয় না। এখন AW পরিমাণ 0.90 থেকে বেশি হয় তখন সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। AW পরিমাণ 0.88
এর বেশি হলে ইস্ট বৃদ্ধি পায়, IRW পরিমাণ 0.80 হলে ছত্রাক বৃদ্ধি পায়। সেজন্য যে খাদ্যগুলো কৌটাজাত করে সংরক্ষণ করা হয় তাদের AW অর্থাৎ অ্যাক্টিভিটি অফ ওয়াটার তার মান 0.6 এর কম রাখতে হয়। এখন আমরা দেখব খাদ্যবস্তু শীতলীকরণ, অর্থাৎ শীতলীকরণ পদ্ধতি দ্বারা আমরা খাদ্যবস্তু সংরক্ষণ করতে পারি। এখন অতি নিম্ন তাপমাত্রায় কি হয় না, ব্যাকটেরিয়া জন্মায় না, এনজাইম জন্মাতে পারে না, তখন কি হয়, খাদ্যবস্তু সংরক্ষিত থাকে। এখন ফ্রিজিং বা শীতলীকরণ, তাহলে স্তরে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নিম্ন তাপমাত্রায় খাদ্যবস্তুকে ফ্রিজে সংরক্ষণ করা যায়। দেন হচ্ছে ডিপ ফ্রিজিং বা হিমায়ন, তাহলে -5 থেকে -18 ডিগ্রি সেলসিয়াস এই নিম্ন তাপমাত্রায় খাদ্যবস্তু সংরক্ষণ করা হয়। এখন এই নিম্ন তাপমাত্রায় ব্যাকটেরিয়া সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে, দেন খাদ্যবস্তু কি সংরক্ষিত থাকে। এখন আমরা দেখব আচার তৈরি, ইংলিশে বলে কি পিকলিং। তো ব্যাকটেরিয়া রোধক তরল পদার্থ যেমন কি ভোজ্য সরিষার তেল, ভিনেগার, মশলার মিশ্রণে সিদ্ধ করা কাঁচা ফলের সংরক্ষণ পদ্ধতিকে প্রক্রিয়াকে বলে কি পিকলিং বা আচার তৈরি করা। এখন এই পদ্ধতি সাধারণত জ্যাম বা জেলি তৈরি করা হয়, বর্তমানে ফুড প্রিজারভেটিভস ব্যবহার করে জ্যাম ও জেলি তৈরি করা হয়ে থাকে। এখন আমরা পড়ব কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস। তো এটা হচ্ছে খাদ্যবস্তুর পচন রোধ করবে নির্দিষ্ট স্বল্প মাত্রায় ব্যবহৃত রাসায়নিক পদার্থসমূহকে কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস বলে। এটা আবার 3 টাইপস। ফার্স্ট ওয়ান অ্যান্টিমাইক্রোবিয়ালস, অর্থাৎ অ্যান্টিমাইক্রোবিয়াল হচ্ছে যেসব পদার্থ অম্লধর্মী যা মাইক্রো অর্গানিজম কোষের মেমব্রেন ফাটিয়ে দেয় এবং ব্যাকটেরিয়া, ইস্ট ও মোল্ডস এর বৃদ্ধি প্রতিহত করে এবং এনজাইম ক্রিয়া রোধ করে, তাকে বলে অ্যান্টিমাইক্রোবিয়াল। এখন এখানে একটু বিস্তারিত বই আলোচনা আছে, এমসিকিউর জন্য বই থেকে পড়তে হবে। আর মেন পার্টগুলো যেমন সোডিয়াম বেনজোইক অ্যাসিড, পটাশিয়াম সরবেট, সোডিয়াম ও ক্যালসিয়াম সরবেট, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এটি একটু গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। ক্যালসিয়াম প্রোপানেট, নাইট্রেট ও নাইট্রেট লবণ, সালফেট, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস ইত্যাদি। আর এর বৈশিষ্ট্যগুলো বই থেকে পড়তে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। দেন হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ চর্বিযুক্ত খাবারগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে চাই তখন যে ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যবস্থা হচ্ছে কৃত্রিম ব্যবস্থা, এবং সেটা যার মাধ্যমে করে সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ চর্বি বা লিপিড অণুর জারণ বিয়োজনের অংশগ্রহণকারী অক্সিজেন অণু ও লিপিড অণু থেকে সৃষ্ট মুক্তমূলককে শোষণ করে কিছু রাসায়নিক পদার্থ চর্বিযুক্ত খাদ্যবস্তুর পচন রোধ করে। এসব রাসায়নিক পদার্থকে অ্যান্টিঅক্সিডেন্ট বলে। এটা আবার 2 ধরনের, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। তো এখানে বলেছে মুক্তমূলক, তাহলে মুক্তমূলক অক্সিডেন্ট কারা, BHA, BHT, TB, HQ, প্রোপাইল গ্যালেট। তো এইটাই আন্তর্জাতিক সংস্থা কর্তৃক স্বীকৃত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। তো এমসিকিউতে এগুলো আসে, বই থেকে একটু পড়তে হবে, যে ফুল মিনিং বই থেকে একটু পড়তে হবে। আর অক্সিজেন শোষণকারী যে মূলকগুলো আছে সেগুলো হচ্ছে ভিটামিন সি বা ই, সালফেট, লবণ। আবার প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি, এটাকে বলে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ই, এটাকে বলা হয় টোকোফেরল, বিটা ক্যারোটিন এবং অধাতু সেলোনিয়াম। এগুলো সবগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এখন আমরা দেখব যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিলেটিং এজেন্ট। তো কিলেটিং এজেন্ট পরীক্ষা আসতে পারে, কাকে বলে বা এটার ব্যাখ্যা। এখন কিলেটিং এজেন্ট হচ্ছে খাদ্যবস্তুর মধ্যস্থ বিভিন্ন অবস্থান্তর ধাতুর আয়নকে 2 বা ততোধিক সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ রাখতে যে রাসায়নিক যৌগ ব্যবহৃত হয় তাকে বলে কি কিলেটিং এজেন্ট। এখন এই কিলেটিং এজেন্টের কাজটা হচ্ছে ক্রেবস ল, অর্থাৎ কাঁকড়া যেরকম থাবা তৈরি করে চারপাশ থেকে ঘিরে, কিলেটিং এজেন্টও সেভাবে চারপাশ থেকে কি দূষক পদার্থকে ঘিরে ফেলে। তো এখানে সবচেয়ে বেশি শিল্পক্ষেত্রে যে কিলেটিং এজেন্ট ব্যবহার করা সেটা হচ্ছে EDTA, ফুল মিনিংস ইথাইল ডাইমিন টেট্রাইসিটেট। এর মধ্যে 4টা অক্সিজেন পরমাণু এবং 2টি নাইট্রেট পরমাণু থাকে। তো এটা পরীক্ষায় ফুল মিনিংটা গুরুত্বপূর্ণ আসতে পারে। এখন অবস্থান্তর ধাতুর আয়ন খারাপ, Fe2+, 3+, কোবাল্ট 3+ এবং কপার 2+। এখন আমরা দেখি ওরা কীভাবে খাদ্যবস্তুকে সেভ করে। তো সাপোজ এটা একটা খাদ্যবস্তু, তো এই খাদ্যবস্তু আর এখানে হচ্ছে কি আমাদের অবস্থান্তর ধাতব আয়ন। এখন এই আয়ন যখন খাদ্যবস্তুকে আক্রমণ করতে চায় তখন এই যে আমাদের EDTA কিলেটিং এজেন্ট, সে কী করে, একজন এনজাইম ক্ষরণ করে। সেই এনজাইম কী করে, এই ধাতব আয়নের চারপাশে কি ঘিরে ফেলে। যখন চারপাশে ঘিরে ফেলে তখন সেটা নিউট্রাল হয়ে যায়, তখন এই ধাতব আয়নের খাদ্যবস্তুর সংস্পর্শে আসতে পারে না, তখন খাদ্যবস্তু সেফ থাকে। তো কিলেটিং এজেন্ট খুব গুরুত্বপূর্ণ, এটা পড়তে হবে। এখন আমরা পড়ব এই অধ্যায়ের যে মেইন টপিকস, অর্থাৎ মল্ট ভিনেগার পদ্ধতি, ভিনেগার প্রস্তুতি। এটা পরীক্ষায় কোনো একটা ভাবে আসবে এটা। তো এটা
প্রস্তুত করার জন্য মল্ট ভিনেগার পদ্ধতি ভিনেগার প্রস্তুতি এটা প্রস্তুত করার জন্য আগে আমরা মূলনীতি পড়ব। তাহলে মূলনীতিটা আমি একটু আলোচনা করি। তো প্রথমে একটা বিকার নিতে হবে, এই বিকারে আখ বা খেজুরের রস থাকবে। এখন আখ বা খেজুরের রস বলতে আমরা জানি চিনি C12H22 ও 11 এর 16 থেকে 20% আমরা নিব। আর এখানে আমরা যুক্ত করব মল্ট ইস্ট। তো এই মল্ট থেকে আমাদের দুইটা এনজাইম আসবে, একটা মল্ট থেকে আসবে অ্যাসিডোব্যাক্টর আর ইস্ট থেকে আসবে জাইমেজ আর ইনভার্টেজ এনজাইম। এখন শুরুতে কি হবে, এই যে চিনি দ্রবণ, তো যেহেতু দ্রবণ এখানে পানি থাকবে, তাহলে এই চিনি আর পানি 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইস্ট থেকে নির্গত ইনভার্টেজ এনজাইম এর প্রভাবে ইনভার্ট চিনি তৈরি করবে। উক্ত ইনভার্ট চিনি আবার 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইস্ট থেকে নির্গত এনজাইম জাইমেজ এর প্রভাবে 10% ইথানল উৎপন্ন করবে। উক্ত 10% ইথানল আবার এই যে মল্ট থেকে নির্গত অ্যাসিডোব্যাক্টর ও অক্সিজেনের উপস্থিতিতে ভিনেগার তৈরি করবে। তো এটা ছিল মূলনীতি। আর এখানে এনজাইমগুলো গুরুত্বপূর্ণ, কোন এনজাইম কোন কাজ করে, তো সেটা এমসিকিউর জন্য মাথায় রাখতে হবে। এখন আমরা কার্যপদ্ধতি পড়ব। তো কার্যপদ্ধতি পড়ার আগে আমরা দেখে নিই প্রয়োজনীয় বস্তু। তাহলে এখানে কী কী বস্তু ব্যবহার করা যায়, মল্ট এক্সটেন্ট ইস্ট গুঁড়া, আখ বা খেজুরের রস, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট। এখন অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট যুক্ত করা হয় বিক্রিয়া ইস্টের পরিমাণ বৃদ্ধি করার জন্য। আর বই থেকে বাকিটা একটু পড়তে হবে। এখন আমরা পড়ব কার্যপদ্ধতি। তো কার্যপদ্ধতি বা প্রস্তুতি প্রথম ধাপ কী হবে, অ্যালকোহল উৎপাদন। তো সেটা আমরা একটু দেখি অ্যালকোহল কীভাবে উৎপাদন করতে পারি। প্রথমে একটা পাত্র বা বিকার নিব, এটাকে তাপ দিব, তাপ দিয়ে জীবাণুমুক্ত করব। দেন এর মধ্যে আখ বা খেজুরের রস থাকবে আর মল্ট থাকবে, ইস্ট থাকবে। আর এখানে এক্সট্রাভাবে আমরা যুক্ত করবো অ্যামোনিয়াম সালফেট অ্যান্ড অ্যামোনিয়াম ফসফেট। কেন? এটা ইস্ট বৃদ্ধিতে সাহায্য করে, সেজন্য আমাদের বিক্রিয়া তাড়াতাড়ি ঘটবে। এখন আমরা কার্যপদ্ধতির যে প্রথম ধাপ অ্যালকোহল উৎপাদন সেটা একটু দেখি। যে প্রথমে ছিল এই পাত্রের মধ্যে চিনি ছিল, সেই চিনি পানির সাথে বিক্রিয়া করবে এবং ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করবে। গ্লুকোজ আর ফ্রুক্টোজকে বলা হয় কি, ইনভার্ট চিনি। উক্ত গ্লুকোজ আর উক্ত ইনভার্ট চিনি আবার কি করবে, 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাইমেজ এনজাইমের উপস্থিতিতে 10% ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। উক্ত কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে বের হয়ে যাবে। এখন হচ্ছে দ্বিতীয় ধাপ। তাহলে দ্বিতীয় ধাপে কী হবে, অ্যাসিডোব্যাক্টর রূপান্তর এবং অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন। তো এই যে আমাদের 10% ইথানল উৎপন্ন হলো, সেটা আমরা কি করব, পাত্রে নিব বা সেই পাত্র থেকে 300 ml ইথানল একটা কুলা বড় মাটির পাত্রে নিব। এখন সেই পাত্রে কি হয়, অন্ধকারে রেখে দিলে একটা স্তর সৃষ্টি হয়, সেটাকে বলে কি ছাতা পড়া স্তর। সেই স্তরকে আবার বলে কি ভিনেগার মাদান, আবার এটাকে বলে কি মাইক্রোডার্মা এসিটা, আবার এটাকে বলে কি অ্যাসিডোব্যাক্টর। তাহলে এই যে স্তর পড়লো সেটাকে যদি আমরা ঠান্ডা এবং অন্ধকারে 7 দিন রেখে দিই, তখন এখানে একটা স্তর সৃষ্টি হবে, মল্ট সৃষ্টি হবে, সেটাকে আমরা বলবো কি ফিনিশড মাদার ভিনেগার। উক্ত মল্ট পাতলা মসৃণ কাপড় দিয়ে আলাদা করে আমাদের যে মূল দ্রবণ ছিল সেই দ্রবণে কী করবো, যুক্ত করে দিব। যখন যুক্ত করব তাহলে ওই দ্রবণের যে ইথানল ছিল সেই ইথানল কী করবে, মল্টের সাথে বিক্রিয়া করবে এবং এখানে কি পাবো আমরা, অ্যাসিডোব্যাক্টর পাবো এবং অ্যাসিডোব্যাক্টর এবং এখানে কি থাকবে, অক্সিজেনের উপস্থিতি থাকবে। তখন সেইটা বিক্রিয়া করে অ্যাসিটিক অ্যাসিড ও পানি উৎপন্ন করে। তো আবার বলতেছি যে এই যে ইথানল আর অ্যাসিডোব্যাক্টর অক্সিজেনের প্রভাবের উপস্থিতিতে তৈরি করবে অ্যাসিটিক অ্যাসিড আর কি পানি। তো আমাদের ইথানিক অ্যাসিড তৈরি হয়ে গেল। এখন তৃতীয় ধাপ। এখন আমরা তৃতীয় ধাপে দেখব পাস্তুরীকরণ, অর্থাৎ আমাদের যে ভিনেগার তৈরি হলো সেটা সম্পূর্ণ জীবাণুমুক্ত ছিল না। তো জীবাণুমুক্ত করার জন্য সেখানে হিট দিতে হবে। তো সেই ভিনেগারকে নিলাম, হিট দিলাম। এখন এই হিট আমরা জানি যে 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলে সেটা জীবাণুমুক্ত হয়ে যায়। তাহলে এখানে 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট যখন উত্তপ্ত করা হয়, তখন ওই ভিনেগারের যে অ্যাসিডোব্যাক্টর ছিল সেটা তাকে কারণে জীবাণু মুক্ত ছিল। তো তাপ দিলে অ্যাসিডোব্যাক্টর নষ্ট হয়ে যাবে, তখন এটা জীবাণু মুক্ত হবে। তো জীবাণু মুক্ত হওয়ার পর এখানে হালকা বাদামি বর্ণের একটা আস্তরণ সৃষ্টি হবে, তখন আমরা বুঝতে পারবো সেই ভিনেগার কি মোটামুটি জীবাণু মুক্ত, সেটাকে বলে কি পাস্তুরীকরণ প্রক্রিয়া। তো এই 3টা ধাপের মাধ্যমে আমরা মল্ট ভিনেগার পদ্ধতিতে ভিনেগার প্রস্তুত করতে পারি। এখন আমরা দেখব ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল। তো আমরা জানি ভিনেগার কি, অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়, আর এর pH 4.74 অর্থাৎ অম্লীয়। এখন অম্লীয় হওয়ার কারণে এখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। যদি ব্যাকটেরিয়া না জন্মায় তখন খাদ্যবস্তু কী থাকবে, সংরক্ষণ থাকবে। আর তাই 3 থেকে 4% অ্যাসিটিক অ্যাসিডের লবণের মিশ্রণে মাইক্রো অর্গানিজম মরে যায় অথবা খাদ্যের বৃদ্ধি কি বাধা প্রাপ্ত হয়। এখন আমরা দেখব অ্যাসিটিক অ্যাসিড কীভাবে ক্রিয়া করে। তো অ্যাসিটিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, সেই অ্যাসিডটা কি খুব অল্প মাত্রায় ভেঙে যায়, ভাঙার পর কি অ্যাসিডের হাইড্রোজেন আয়ন পাবো বা প্রোটন আয়ন,
এই গ্লুটানায়ন যখন খাদ্যবস্তুর সংস্পর্শে যায় তো খাদ্যবস্তুর মধ্যে যে জীবাণু ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে সেটাকে কি মেরে ফেলে বা অ্যাক্টিভকে নিউট্রাল করে দেয়, তখন সেটা মৃত বা নিষ্ক্রিয় ব্যাকটেরিয়াতে পরিণত হয়। সেভাবে কি করে ভিনেগার খাদ্যবস্তুকে সংরক্ষণ করে। তো পরীক্ষা এটা আসতে পারে গুরুত্বপূর্ণ। এখন ভিনেগারের ব্যবহার, তো খাদ্যের ভিতরে যদি আমরা ব্রাইন বা গাঢ় লবণ মিশ্রিত করি তখন এই খাদ্য লবণ বা ব্রাইন দ্রবণ কী করে খাদ্যবস্তুর যে পানি থেকে সেটাকে শোষণ করে নেয়, তখন ভিনেগার কী হয় সে খাদ্যবস্তু আবার সিক্ত করে, আর এই পদ্ধতিকে বলে পিকলিং। এভাবে খাদ্যবস্তু সে সংরক্ষণ করে, সবজি মাছ মাংস এইভাবে আমরা সংরক্ষণ করতে পারি। দেন হচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব। তো আমরা জানি কি ভিনেগারের pH 4.7 অম্লীয়, আর অম্লীয় মাধ্যমে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, তখন খাদ্যবস্তু সংরক্ষিত থাকে। তারপর মাংস রান্নায় মাংসের প্রোটিন ফাইবার ভেঙে ফেলে, যার ফলে কি মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপর শাকসবজি সংরক্ষণে যেমন চাটনি বা রেসুমিস, এর মাধ্যমে কি খাদ্যবস্তু সংরক্ষণ করা যায়। পিকলিং বা আচার তৈরিতে, সুপের স্বাদ তৈরিতে। এটা ছিল খাদ্যবস্তু সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব। তো তোমরা যদি এর সাথে বই, অবশ্যই বই পড়তে হবে, শর্ট সিলেবাস, বইটা ম্যাচ করে পড়ো, আশা করি কমন করবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।